অবশেষে সামনে এলো সেই আলোচিত বাস দুর্ঘটনার আসল কারণ। রাত তখন গভীর, মাঝ নদীতে ফেরি ভেড়ার অপেক্ষায় থাকা একটি বাস মুহূর্তেই পরিণত হলো এক যান্ত্রিক কফিনে। কিন্তু আপনি যাকে সাধারণ দুর্ঘটনা ভাবছেন, তার গভীরে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য লুকানোর গল্প। 2013 সালের রানা প্লাজার সেই ধসে পড়া কংক্রিটের নিচ থেকে যে নারী মৃত্যুকে হারিয়ে ফিরেছিলেন, ভাগ্য তাকে কেন বাঁচিয়ে রেখেছিল? নতুন জীবনের আশায়, নাকি পদ্মার শীতল লোনা জলে ডুবে মরার এক নিষ্ঠুর পরিণতির জন্য? আজ আমরা টেনে খুলে ফেলব সেই মুখোশ যা ঢাকা পড়ে আছে ধামা চাপা দেওয়া ফাইলের নিচে। তাসের ঘরের মতো ভেঙে পড়া আমাদের নিরাপত্তা ব্যবস্থার ভেতরের সেই পর্দার আড়ালে ষড়যন্ত্র দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দৌলতদিয়া ফেরিঘাট নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো যানবাহনের ব্যস্ততা আর গন্তব্যে পৌঁছানোর তাড়া। কিন্তু এই ব্যস্ততার আড়ালে যে কত বড় ভয়াবহ অনিয়ম ডালপালা মেলে আছে, তাকে আমরা কখনো ভেবে দেখেছি? সম্প্রতি ঘটে যাওয়া সেই মর্মান্তিক বাস দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সাধারণ মানুষের জীবনের মূল্য এখানে কতটা নগণ্য। অনুসন্ধানী দৃষ্টিতে তাকালে দেখা যায় এই দুর্ঘটনার শেকড় অনেক গভীরে প্রথিত। প্রথমেই আসা যাক আমাদের গল্পের প্রথম চরিত্র নাসিমা বেগমের কাছে। আপনাদের মনে আছে 2013 সালের সেই কালো দিনটির কথা? রানা প্লাজা, সাভারের সেই 9তলা ভবন যেটি মুহূর্তের মধ্যে ধসে পড়েছিল। চারদিকে শুধু ধ্বংসস্তূপ আর মানুষের আর্তচিৎকার। হাজার হাজার শ্রমিক চাপা পড়েছিলেন সেই কংক্রিটের নিচে। তাদের মধ্যে একজন ছিলেন দিনাজপুরের পার্বতীপুরের এক সাধারণ গৃহবধূ নাসিমা বেগম। টানা 3 দিন তিনি আটকে ছিলেন সেই ধ্বংসস্তূপের নিচে। অন্ধকার, শ্বাসরুদ্ধকর পরিবেশ, চারদিকে লাশের গন্ধ। কিন্তু নাসিমা হার মানেননি। অলৌকিকভাবে তিনি বেঁচে ফিরেছিলেন। পুরো দেশ তখন তাকে নিয়ে আশার আলো দেখেছিল। মানুষ ভেবেছিল এবার বুঝি নাসিমার কপালে সুখ আসবে, এক নতুন জীবনের সূচনা হবে। কিন্তু আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি বিশ্বাস করেন ভাগ্য কাউকে বারবার আঘাত করতে পারে? নাসিমার জীবনের পরবর্তী অধ্যায়গুলো শুনলে আপনি নিজেই উত্তর পাবেন। রানা প্লাজার সেই দুর্যোগ থেকে ফিরে নাসিমা চেয়েছিলেন স্বাভাবিক জীবনে ফিরতে, কিন্তু জীবন তাকে সেই সুযোগ দিল না। স্বামী মারা গেলেন। যে নারী একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাকে এবার লড়তে হলো সংসারের হাল ধরতে, রুজি রুটির তাগিদে। নিরুপায় হয়ে আবারও তাকে পাড়ি দিতে হলো ঢাকায়। কিন্তু ঢাকা তাকে গ্রহণ করল না। 1 মাস ধরে চেষ্টা করেও কোথাও কোনো কাজ মিলল না। হতাশা, অসহায়ত্ব, তবুও তিনি হাল ছাড়েননি। ঈদের সময় ভাগ্নির বাড়িতে গিয়ে হয়তো মনে মনে একটু স্বস্তি পেয়েছিলেন, ভেবেছিলেন এবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তেই ভাগ্যের সেই ভয়াবহ নির্মমতা তার জন্য সবচেয়ে বড় আঘাতটি প্রস্তুত করে রেখেছিল। ঈদের পর বুধবার বিকেলে নাসিমা রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে। সাথে ছিলেন তার অন্তঃসত্ত্বা ভাগ্নি আজমিরা এবং আজমিরার পরিবার। বাসে চড়ে যাত্রা শুরু হলো। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছতেই পুরো দুনিয়া উল্টে গেল। বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল সরাসরি পদ্মা নদীতে। একটু ভাবুন তো, আপনি বাসে বসে আছেন, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন, আর পরের মুহূর্তেই আপনার চারদিকে শুধু পানি, আতঙ্ক আর অন্ধকার। ঠিক এই অবস্থায় পড়েছিলেন নাসিমা। কিছুক্ষণ পর উদ্ধারকারীরা একজনকে জীবিত উদ্ধার করলেও নাসিমা আর আজমিরা ফিরলেন না। দীর্ঘ 6 ঘন্টা পর যখন পানি থেকে তাদের নিথর দেহ ভেসে উঠল, তখন একরাশ স্তব্ধতা নেমে এলো। যে নারী একদিন রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত্যুকে হারিয়ে দিয়েছিলেন, সেই নারী এবার পদ্মার জলে চিরতরে হারিয়ে গেলেন। এখানেই কি শেষ? না, লাশ নিয়ে ফেরার পথে আবারও ঘটল দুর্ঘটনা। যেন ভাগ্য বারবার এই পরিবারটিকে ছিন্ন ভিন্ন করতে চেয়েছিল। শেষমেশ শুক্রবার জুমার নামাজের পর একটি কবরস্থানে পাশাপাশি শুয়ে পড়লেন তারা সবাই। নাসিমার চাচাতো ভাই জুলফিকার আলীর কণ্ঠে এখন শুধু হাহাকার। তিনি বলেন, একজন মানুষ যিনি একবার মৃত্যুকে পরাজিত করেছিলেন, শেষ পর্যন্ত এই পচা সিস্টেমের কাছেই তিনি হেরে গেলেন। এই যে নাসিমার মতো শত শত প্রাণ ঝরে যাচ্ছে, এর পেছনে প্রশাসনিক কর্মকর্তাদের দায় কতটুকু? পরিবহন মন্ত্রণালয়ের অধীনে যারা কাজ করেন, তাদের মূল দায়িত্ব কি? দুর্যোগপূর্ণ এবং দুর্ঘটনা ঘটতে পারে এমন জায়গায় সার্বক্ষণিক নজরদারি করা। কিন্তু যে ফেরিঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পারাপার হয়, সেখানে ফেরি আসার আগেই একটি বাস কিভাবে ফেরিঘাটে উঠে পড়ল? কেন কেউ নজরদারি করল না? সেখানে কি ট্রাফিক পুলিশের মতো একজন কর্মকর্তা থাকা উচিত ছিল না? দৌলতদিয়া ফেরিঘাটে এই তদারকির চরম ঘাটতিই কি প্রমাণ করে না যে পুরো ব্যবস্থাটি একটি তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে? প্রশাসনের এই রহস্যময় নীরবতা আর অবহেলাই আজ নাসিমা বেগমদের মৃত্যুর কারণ। জেলা প্রশাসকের পক্ষ থেকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে পরিবারকে।
কিন্তু আপনাকেই প্রশ্ন করি, 25,000 টাকা কি একটি প্রাণের মূল্য, একটি পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের প্রতিদান? কমেন্টে জানান আপনার মতামত। তদন্তের সুতো যত গড়াচ্ছে ততই বেরিয়ে আসছে ইঞ্জিনিয়ারিং বা নকশা প্রণয়নের নামে চালানো এক বিশাল জালিয়াতি। ফেরিঘাট নির্মাণের সময় যারা এর নকশা তৈরি করেছিলেন তারা কি জানতেন যে তাদের সামান্য একটি ভুল শত শত প্রাণ কেড়ে নিতে পারে? দৌলতদিয়া ফেরিঘাটের দিকে তাকালে আপনি এই ভয়াবহ ব্যর্থতা স্পষ্টভাবে দেখতে পাবেন। সাধারণত একটি ফেরিঘাটের নির্দিষ্ট নকশায় এক পাশে থাকে নদী আর রাস্তার সংযোগস্থল, আর অন্য পাশে থাকে ফেরি ভেড়ানো পকেট। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, দুই পাশে যেখানে বিশেষভাবে উঁচু দেয়াল কিংবা শক্তিশালী বাধাদানকারী পিলার থাকার কথা ছিল, সেখানে কেন তা ছিল না? আপনি কি জানেন, দৌলতদিয়া ঘাটে সেই বাসটি কিন্তু সামনের দিক দিয়ে সরাসরি পানিতে পড়েনি, বরং সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনের এক পাশ দিয়ে পড়ে গিয়েছে। এখন আপনিই একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, সেখানে যদি অন্তত 3 থেকে 4 ফুট উঁচু শক্তিশালী আরসিসি ওয়াল থাকত, তবে কি বাসটি অতল জলে তলিয়ে যেত? অবশ্যই না, বড়জোর ধাক্কা খেয়ে সেটি পন্টুনের ওপর আটকে যেত। এই যে কয়েক ফুট দেয়ালের কারচুপি, এটাই কি আজ আমাদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়নি? কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারদের পকেট ভারী করার এই পর্দার আড়ালের ষড়যন্ত্রের বলি হতে হলো নিরীহ যাত্রীদের। এই পরিকল্পনাকারীদের গাফিলতি কি আজ দিনের আলোর মতো পরিষ্কার নয়? তদন্তের সবচেয়ে রোমাঞ্চকর অংশে প্রবেশের আগে সত্যের সন্ধানে আমাদের এই যাত্রায় সামিল হতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। এবার আসি দ্বিতীয় এক হৃদয় বিদারক ঘটনায়, যা শুনলে আপনার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে। সেই একই বাসডুবি, সেই একই পদ্মা নদী, কিন্তু এবারের গল্পে আছে এমন এক মা যিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও 1 সেকেন্ডের জন্য নিজের কথা ভাবেননি। বাস যখন পানিতে তলিয়ে যাচ্ছিল, তখন চারদিকে শুধু মৃত্যু ভয়। ভেতরে ঢুকছে হিম শীতল পানি, নামছে ঘুটঘুটে অন্ধকার। সেই ভয়াবহ মুহূর্তে এই মা তার ছোট্ট সন্তানকে জড়িয়ে ধরলেন। শিশুটি ভয়ে কাঁপছিল, চিৎকার করছিল। মা বুঝতে পারলেন তাদের সময় শেষ হয়ে আসছে। বাঁচার একমাত্র পথ হলো জানালার সেই শক্ত কাঁচ ভেঙে বাইরে বের হওয়া। মা ছুটে গেলেন জানালার কাছে, খালি হাতে একের পর এক আঘাত করতে লাগলেন সেই কাঁচে। বারবার হাত কেটে রক্ত ঝরছে, চামড়া উঠে যাচ্ছে, কিন্তু মা থামেননি। একসময় ভেঙে গেল সেই জানালার কাঁচ, খুলে গেল বাঁচার শেষ দরজা। কিন্তু একটু ভাবুন তো, সেই দরজা দিয়ে কি মা নিজে আগে বেরিয়ে গেলেন? না, মা সেই দরজা খুললেন তার সন্তানের জন্য। নিজের শেষ শক্তিটুকু দিয়ে শিশুটিকে জানালার ফাঁক দিয়ে ঠেলে দিলেন বাইরে, জীবনের দিকে। শিশুটি ভেসে উঠল, মানুষ তাকে উদ্ধার করল, কিন্তু যে মা নিজের রক্ত ঝরিয়ে সন্তানকে বাঁচালেন, তিনি নিজে আর ফিরে এলেন না। পানির নিচে রয়ে গেলেন চিরকালের জন্য। আপনাকে প্রশ্ন করি, পৃথিবীতে এর চেয়ে বড় নিঃস্বার্থ ভালোবাসা আর কি হতে পারে? একজন মানুষ যিনি জানেন তিনি মারা যাচ্ছেন, তবুও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে গেলেন তার সন্তানের জন্য। এটাই মা। আল্লাহ সেই মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তবে এই গল্পের পেছনে আরেকটি রোমহর্ষক সত্য আছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, বাসের জানালার পাশে লম্বালম্বিভাবে একটি লোহার পাইপ বসানো থাকে? এই পাইপটি কেন বসানো হয়েছে জানেন কি? কোম্পানি বলছে পর্দার জন্য, কিন্তু একজন অনুসন্ধানী সাংবাদিক যখন বাসের ভেতরে গিয়ে যাত্রীদের সাথে কথা বলেন, তখন বেরিয়ে আসে এক ভয়াবহ সত্য। এই একটিমাত্র লোহার পাইপের কারণে জানালার অর্ধেক পথ বন্ধ হয়ে থাকে। কোনো দুর্ঘটনা ঘটলে যাত্রীরা চাইলেও দ্রুত জানালা দিয়ে বের হতে পারেন না। দৌলতদিয়া ঘাটে উদ্ধার হওয়া বাসটিতেও স্পষ্টভাবে সেই লম্বালম্বি পাইপ দেখা গিয়েছে। যদি সেই পাইপটি না থাকত, তবে হয়তো সেই মা নিজেও জানালা দিয়ে বেরিয়ে আসতে পারতেন। যারা এই অপরিকল্পিত ডিজাইনের অনুমোদন দিয়েছেন, তাদের দায় কি আজ সামনে আসবে না? কেন বারবার দুর্ঘটনার পরেও এই মরণ ফাঁদগুলো সংশোধন করা হয় না? কেন তারা শিক্ষা নেয় না? উদ্ধার অভিযানের ক্ষেত্রেও দেখা গেছে পুরনো সেই অদক্ষতার চিত্র। বিকেলে দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল পৌঁছাতে কেন এত বিলম্ব হলো? প্রতিটি মিনিট যেখানে জীবন মরণের লড়াই, সেখানে আমাদের উদ্ধারকারী সংস্থাগুলোর এই কচ্ছপ গতির দায় কে নেবে? যন্ত্রপাতির অভাব নাকি সদিচ্ছার অভাব, কোনটি বেশি দায়ী?
আমাদের আজকের শেষ ট্র্যাজেডি এক স্বপ্নীল নবদম্পতিকে নিয়ে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজী সাইফ আহমেদ সৌম্য এবং তার স্ত্রী জোহরা আন্তি। বিয়ে হয়েছিল মাত্র 1 বছর আগে। স্বপ্নগুলো তখনও টাটকা, জীবনটা তখনও সাজানোর পথে। ঈদের ছুটি শেষে একটি বিয়ার অনুষ্ঠানে যোগ দিতে তারা ফিরছিলেন ঢাকার দিকে। কিন্তু কে জানতো সেটাই হবে তাদের জীবনের শেষ যাত্রা। দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে বাসটি যখন পন্টন থেকে সরাসরি নদীতে পড়ে গেল, মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে গেল দুটি সাজানো জীবন। দীর্ঘ 7 ঘন্টা চেষ্টার পর উদ্ধারকারী জাহাজ হামজা যখন ডুবে যাওয়া বাসটিকে তুলে আনল, ডুবুরিরা ভেতরে দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। এবার আসি এমন একটি প্রশ্নে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউনের ব্যর্থতা কোথায়? ঈদের আগে থেকে যানবাহনের ভোগান্তি নিয়ে শত শত অভিযোগ এলেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এই যে পুলিশ সদস্যদের দায়িত্বহীনতা, এর দায় কি সরাসরি মন্ত্রী শেখ রবিউলের কাঁধে চাপে না? যখন স্পষ্ট প্রমাণ মিলেছে যে কর্মকর্তাদের ঘাটতি ছিল, তখন কেন তাদের বিরুদ্ধে কোনো কঠোর অ্যাকশন নেওয়া হয়নি? এই বিচারহীনতার সংস্কৃতিই কি বারবার এ ধরনের দুর্ঘটনার জন্ম দিচ্ছে না? সবশেষে আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে। এই দুর্ঘটনার পেছনে কি আসলেই বাস চালক দায়ী ছিলেন? শুরুতে অনেকে বলেছিলেন চালক তার আসনে না থেকে হেল্পারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু উদ্ধার কর্মীদের তথ্য অনুযায়ী চালকের আসনেই সেই ড্রাইভারকে খুঁজে পাওয়া গেছে। এমনকি বাসের ভেতরে থাকা জীবিত যাত্রীরা জানিয়েছেন চালক মাতাল ছিলেন না বা ইচ্ছাকৃতভাবে এই দুর্ঘটনা ঘটাননি। দৌলতদিয়া ফেরিঘাটের এই রক্তমাখা ইতিহাস কোনো ইচ্ছাকৃত হত্যাকাণ্ড না হলেও এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। আমরা কি এই লাশের মিছিল থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজাবো, নাকি আবার কোনো নতুন ট্র্যাজেডির অপেক্ষায় হাত গুটিয়ে বসে থাকব? পরিশেষে যারা এই দুর্ঘটনায় প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।